চলতি বছরের হজ ফ্লাইটে উদ্বোধন প্রথম ফ্লাইট রাত 2:15টায়। লাব্বাইক নামে দেশের প্রথম হজ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। বজ্রাঘাতে 5 জেলায় 10 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আভাস। আবহাওয়া অফিসের সতর্ক থাকার পরামর্শ। 5 আগস্টের পর 2 সহস্রাধিক মামলা হয়েছে বললেন আইজিপি। হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইন উপদেষ্টার। এবং পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সিন্ধুর পানি বন্ধ ইস্যুতে দিল্লিকে কড়া হুঁশিয়ারি ইসলামাবাদের। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবার বিস্তারিত। চলতি বছরে হজ যাত্রা শুরু হচ্ছে মধ্যরাত থেকে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজের প্রথম ফ্লাইটটি ছেড়ে যাবে রাত 2:15টায়। এর আগে রাজধানীর আশকোনায় হজ ক্যাম্পে হজ ফ্লাইট 2025-এর উদ্বোধন করা হয়। এতে যোগ দেন ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা আফামক খালিদ হোসেন এবং বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। এবছর হজে যেতে নিবন্ধন করেছেন 87,100 জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যাচ্ছেন 5,200 জন, আর বেসরকারি ব্যবস্থাপনায় যাচ্ছেন 81,900 জন। আশকোনা হজ ক্যাম্পে আছেন আমাদের সহকর্মী মাহবুব হোসেন রিপন। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রিপন, হজ ফ্লাইটের উদ্বোধন সহ এবারে যাত্রার বিষয়ে কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। উদ্বোধন অনুষ্ঠান সম্পন্ন হচ্ছে, এখন দোয়া মাহফিল চলছে এবং আমরা যদি আপনি যেটা বলছেন যে হজের জন্য নিবন্ধন করেছে 27,100 জন। আর আজকে সোয়া দুটাই কিন্তু অর্থাৎ সোমবার সোয়া দুটাই রাত 10টি ফ্লাইটে প্রায় 4,500 জন যাত্রী তারা কিন্তু পবিত্র হজ উদযাপনের জন্য মক্কার উদ্দেশ্যে যাত্রা করবেন এবং সেই কার্যক্রমটি এখানে হচ্ছিল। এবং ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা যেটি জানাচ্ছিলেন সেটি হচ্ছে যে এবছরের হজ কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে তারা যে ধরনের প্রস্তুতি নিয়েছেন সেটি পূর্বের চাইতে খুব ভালো প্রস্তুতি সেটি বলছেন। এবং একই সাথে যাতে হাজিদের কোনো ধরনের সম্মানিত হাজিদের কোনো ধরনের যাতে অসুবিধে না হয় সেই জন্য তাদের কার্যক্রম তারা সঠিকভাবে পরিচালনা করবেন বলেও জানিয়েছেন। এবং একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, প্রতি বছরই অন্যান্য মন্ত্রণালয় থেকে বা অন্যান্য বিভাগ থেকে হজের উদ্দেশ্যে অসংখ্য মানুষকে সরকারি খরচে নিয়ে যাওয়া হতো। এবছর ধর্ম মন্ত্রণালয়ের বাহিরে অন্যান্য মন্ত্রণালয় এবং বিভাগ থেকে সরকারি খরচে কাউকে নিয়ে যাওয়া হচ্ছে না এবং এই কথাটিও তিনি বলেছেন না। এবং এর মাধ্যমে সরকারের অর্থ অপচয়ের যে জায়গাটি সেটি তিনি রোধ করার যে একটা উদ্যোগ, সেই উদ্যোগের কথা বলেছেন। এছাড়া এই বছর হজ ফিরতি যে ফ্লাইট 31 সেটি 31 জুনের মধ্যে কিন্তু সম্পন্ন হবে। এবং সেই ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে যেটা হাবের যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে সেই সমস্যাগুলো টিকিট ইস্যু এবং কিছু ভিসাও হয়নি। সেই টিকিট ইস্যু এবং ভিসার কার্যক্রম যাতে সঠিকভাবে সম্পন্ন করা হয়। এবং হাব থেকে যেটি বারবার বলা হচ্ছিল যদি শিডিউল বিপর্যয় হয় ফ্লাইটের ক্ষেত্রে তাহলে কিন্তু অনেক 3 থেকে 4 হাজার হজ যাত্রী তারা কিন্তু যেতে পারবে না। এই বিষয়টি গুরুত্বের সাথে দেখতে বলেছেন। তো আমার কাছে এই ছিল হাজি ক্যাম্প থেকে সর্বশেষ। রিপন, আপনাকে ধন্যবাদ। সরকারি ব্যবস্থাপনায় এই প্রথম হজ অ্যাপস চালু করল সরকার। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় লাব্বাইক নামের বিশেষ অ্যাপসটির উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বলেন, হজ সেবা সহজ করতে এই উদ্যোগ বিশাল ভূমিকা রাখবে। মনিরুল ইসলামের প্রতিবেদন।
অভিজ্ঞতা না থাকায় পদে পদে ভোগান্তি আর হয়রানি পোহাতে হয় হজযাত্রীদের। এজেন্টের ওপর আস্থা রেখেই হজযাত্রীরা পাড়ি জমান মদিনায়। আর হজযাত্রীদের এসব জটিলতা কাটাতে চালু হলো হজের বিশেষ অ্যাপস লাব্বাইক। হজ ব্যবস্থাপনায় প্রথমবারের মতো এমন উদ্যোগ নিল কোন সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই অ্যাপসের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস। হজ ব্যবস্থাপনায় উন্নত দেশগুলোর অভিজ্ঞতা নিয়ে চালু হওয়া এই অ্যাপস এবছর থেকেই ব্যবহার করতে পারবেন হজযাত্রীরা। হজের কলাকৌশল, ধর্মীয় আচার, স্বাস্থ্য সহ নানান ফিচার থাকবে এই অ্যাপসে। অ্যাপসের নানান দিক তুলে ধরেন প্রধান উপদেষ্টা, বলেন হজযাত্রীদের জন্য গাইডের ভূমিকা রাখবে। হজ সংক্রান্ত চিন্তা করলেই এই অ্যাপে উনি আসলে ওনার যাবতীয় তথ্যগুলো পাবেন এবং সেভাবে উনি প্রস্তুতি নেবেন। এবার চিন্তা করে দেখলো যে এই যা পেলাম তাতে আমার 2 বছর পরে যাওয়ার যে চিন্তা করছিলাম সেটা না করে সামনের বছরে যেতে পারবো, সব আমার জানা হয়ে গেছে, কাজে আমি প্রস্তুতি নিচ্ছি। এই আত্মবিশ্বাসটা গড়ে তোলা এবং সে এবং পরিবারের সদস্যরা মনে করবে যে হ্যাঁ ওনাকে যেতে দেওয়াটা নিরাপদ হবে। এটা যেহেতু অ্যাপের মাধ্যমে আমরা সার্বক্ষণিকভাবে তার সঙ্গে যুক্ত আছি, সেটাকে নিশ্চিত করা। হজযাত্রীদের ধর্মকর্ম পালন সহজের পাশাপাশি সৌদি আরবে গিয়ে চলাফেরার সমাধান দেবে অ্যাপস লাব্বাইক। 50% যায় ধর্মকর্মের দিকে আর 50% যায় অনিশ্চয়তাগুলোকে সামাল দিতে। আমরা ক্রমে এটার ভাগ ধর্মকর্মের দিকে সেই সময়ের ভাগটা বাড়াবো এবং এই অনিশ্চয়তাগুলোর যে পেছনে যে দুশ্চিন্তা এবং সময় বের হয় সেটা থেকে তাদেরকে রক্ষা করবো। এটা হলো মূল লক্ষ্যটা এবং এটাকে আনন্দদায়ক অভিজ্ঞতাতে পরিণত করবো। যে হজে যাওয়াটা যে দুশ্চিন্তার বিষয়, সেই দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করবো এবং নিরাপদভাবে তিনি ধর্মকর্মের দিকে মনোযোগ দেবেন। এটাই হলো এটার পারপাস। এই অ্যাপসটির পাশাপাশি হজ প্রিপেইড কার্ড ও হজ রোমিং প্যাকেজ সুবিধারও উদ্বোধন করেন ডক্টর ইউনুস। ধর্মকর্মের দিকে সময় ব্যয়ের সুবিধা হবে, অন্যান্য যাতায়াত ইত্যাদি নিয়ে দুশ্চিন্তা থেকে তাকে মুক্ত করে দেওয়া হবে। পরিবারের সঙ্গে যোগাযোগ, নিজের স্বাস্থ্য সম্বন্ধে অনিশ্চয়তা বা কোনো কি পাবো, কি করবো, কোথায় যাব, কি হবে, এই সমস্ত অজানা প্রশ্নের সব জবাব পাওয়া যাবে এর মাধ্যমে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। 5 জেলায় বজ্রপাতে 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে কুমিল্লার 2 উপজেলায় 4, কিশোরগঞ্জের 2 উপজেলায় 3 এবং নেত্রকোনা, সুনামগঞ্জ ও চাঁদপুরে 1 জন করে মারা গেছেন। দুপুরে বগুড়ার বরুড়ার মাঠে ঘুড়ি ওড়ানোর সময় হঠাৎ বজ্রপাত হলে 2 শিক্ষার্থীর শরীর ঝলসে যায়। মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। অন্য 2 জনের মৃত্যু হয়েছে কুমিল্লার মুরাদনগরের জমিতে ধান কাটার সময়। কিশোরগঞ্জের অষ্টগ্রাম হাওড়ে ধান কাটতে গিয়ে 2 কৃষক এবং মিঠামইনে ধানের খড় ঢাকতে গেলে বজ্রাঘাতে 1 নারীর মৃত্যু হয়। সুনামগঞ্জের শাল্লা উপজেলার বজ্রপাতে 1 কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এছাড়া চাঁদপুরের কচুয়ায় বজ্রপাতের বিকট শব্দে হার্ট অ্যাটাক করে মারা গেছেন 1 গৃহবধূ। আরও 5 দিন বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। ময়মনসিংহ, সিরাজগঞ্জ, সুনামগঞ্জে ভারী বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। দেশের সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড হয়েছে সিলেটে 101 মিলিমিটার। রাত আর দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না। সারা দেশের সর্বোচ্চ তাপমাত্রা সেটা প্রায় 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে অবস্থান করছে এবং এটা একটা স্বস্তিদায়ক তাপমাত্রা। আমরা আশা করছি যে এরকম অবস্থা আগামী আরও 4 থেকে 5 দিন অব্যাহত থাকতে পারে। এই 6 ঘন্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে 101 মিলিমিটার 6 ঘন্টায়। হ্যাঁ, এবং শ্রীমঙ্গলে রেকর্ড করা হয়েছে 41 মিলিমিটার বৃষ্টিপাত, এটিও 6 ঘন্টার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে এবং নিকলি কিশোরগঞ্জে রেকর্ড করা হয়েছে 65 মিলিমিটার বৃষ্টিপাত। 5 আগস্টের পর বিদেশে পালিয়ে যাওয়া পুলিশ সদস্যদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহরুল আলম। জুলাই আগস্ট গণহত্যায় এ পর্যন্ত 600 হত্যা মামলা সহ মোট 1500 মামলা হয়েছে জানিয়ে তিনি বলেন, গণহারে আসামি দেয়া হলেও এসব মামলা মিথ্যা নয়। পুলিশ সপ্তাহ উপলক্ষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আইজিপি। পুলিশ সংস্কার কমিশন ওনাদের যে সকল সুপারিশ ওনারা করেছেন, ওনারা জানিয়েছেন সেগুলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আমাদের একটা প্রধান পরামর্শ ছিল যে পুলিশের কাজের ওই স্বাতন্ত্র্যটা বজায় রাখার জন্য, যাতে করে আমাদেরকে
চাপের মুখোমুখি হতে না হয়। তো আমরা এখনো ওই দিকেই পথ চেয়ে আছি এবং এই সরকারের সময় না হলে আর কখনো হবে না। 5 অগস্টের পর থেকে যে যার মতো করে মামলা করেছে, এর অনেকগুলোই হয়রানিমূলক বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান শেষে তিনি বলেন, এসব মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান সরকারের অধীনে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন বলেও দাবি করেন আইন উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। 2020 সালে অনুষ্ঠিত ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের ফল বাতিল করে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে চলতি বছরের 27 মার্চ রায় দেয় আদালত। সেই রায় আমলে নিয়ে রবিবার ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠান শেষে এ বিষয়ে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। গেজেট প্রকাশের ক্ষেত্রে মন্ত্রণালয়ের মতামতের অপেক্ষা করেনি ইসি, যদিও এটি তাদের সাংবিধানিক অধিকার। ইশরাক সাহেব বোধহয় আপনার পরে প্লেইন পরিবর্তন করেছিলেন, সেই জন্য আমরা একটু দ্বিধান্বিত ছিলাম যে এটা আসলে গেজেট নোটিফিকেশন হবে নাকি এটাকে আপিল করতে হবে, এটা আমরা একটু দ্বিধান্বিত ছিলাম। নির্বাচন কমিশন আমাদের মতামতের জন্য অপেক্ষা করেন নাই, ওনারা নিজেরা গেজেট নোটিফিকেশন করেছেন। এটা ছাড়া আমার কিছু বলার নেই। মেজর সিনহা হত্যা মামলা উচ্চ আদালতে বিচারাধীন থাকায় এক্ষেত্রে হস্তক্ষেপের সুযোগ নেই বলে জানান আইন উপদেষ্টা। বলেন, অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন। উচ্চ আদালতে থাকে, হাইকোর্টে থাকে, তখন এটা সম্পূর্ণভাবে হাইকোর্টের এখতিয়ারাধীন বিষয়। এটা কার্যতালিকায় কত নম্বরে আসবে, কবে শুনানি হবে, এটা সম্পূর্ণভাবে স্বাধীনভাবে হাইকোর্ট ঠিক করে। এখানে আইন মন্ত্রণালয়ের কোনো রকম ভূমিকা রাখার কোনো অবকাশ নাই। দিবস উদযাপন অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, দেশে প্রতি বছর 5 লাখ মামলা হয়। এই জট কমাতে পরিকল্পনা করছে সরকার। 6 মাসের মধ্যে আমরা জাতীয় আইনগত সেবা প্রদানকারী সংস্থাকে এমন একটা পর্যায়ে উন্নীত করব যেখানে অন্তত 1 লক্ষ মামলার নিষ্পত্তি হবে। লিগ্যাল এইড সংস্থায় 40% মামলা নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল। 10 লক্ষ মামলা কোর্টে যায়, তারপর যদি 4 লক্ষ আমরা লিগ্যাল এইড নিয়ে আসতে পারি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। মিয়ানমারের বেসামরিক লোকজনের কাছে মানবিক করিডোর দেওয়ার বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের আলোচনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একে অন্তর্বর্তী সরকারের একক সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি। বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের শেখ বাজার এলাকায় গণসংযোগের সময় বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। সরকারের উচিত ছিল, দায়িত্ব ছিল এই বিষয়টা নিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর সঙ্গে কথা বলা। এটা কথা না বলে তারা এককভাবে সিদ্ধান্ত নিয়ে আজকে এই হিউম্যানিটেরিয়ান প্যাসেজ বলে তারা জায়গা দিচ্ছে। বিশ্ববারের খবর। পহেলগাম হামলার জেরে পাকিস্তানের সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত। এক প্রতিবেদনে একথা জানিয়েছে প্রভাবশালী মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। এদিকে ভারতীয় সেনারা ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে বলে অভিযোগ করেছেন কাশ্মীরের মানুষ। অন্যদিকে সিন্ধু নদের পানি বন্ধের সিদ্ধান্ত না পাল্টালে ভারতকে চরম খেসারত দিতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বিস্তারিত কাজী শেহরিনের ডেস্ক রিপোর্টার। পহেলগাম হামলার পর থেকেই তরতর করে পারদ চড়ছে ভারত পাকিস্তান সম্পর্কে। সীমান্তে শক্তি বাড়ানো সহ লাইন অফ কন্ট্রোলে 4 দিন ধরে গোলাগুলি চলছে দুদেশের সেনাদের মধ্যে। চলছে পাল্টাপাল্টি হুমকি ধামকি, টান টান স্নায়ুযুদ্ধ যাতে রক্তক্ষয়ী সংঘাতে রূপ না নেয় সে লক্ষ্যে দুপক্ষকেই ঠান্ডা মাথায় আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানাচ্ছেন বিশ্ব নেতারা। এর মধ্যেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বের 1 ডজনেরও বেশি দেশের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন। রোববার এক প্রতিবেদনে নিউ ইয়র্ক টাইমস জানায়, এ প্রচেষ্টা মূলত কারো সহায়তা চাইতে নয়, বরং পাকিস্তানের সামরিক অভিযানের যৌক্তিকতা তুলে ধরতে চাইছেন মোদী।
পহেলগাম হামলার পর থেকেই ক্ষোভের আগুনে জ্বলছে ভারতীয় জনতা। সিন্ধু নদের পানি প্রবাহ বন্ধ সহ দিল্লির 5টি কড়া সিদ্ধান্তের পর ক্ষোভের অনল ছড়িয়েছে পাকিস্তানিদের মাঝেও। দুদেশের জনগণ রাজপথ কাঁপাচ্ছেন উভয় পক্ষের বিরুদ্ধে নানান স্লোগানে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের জনগণ বলছেন শত শত মানুষকে গ্রেফতারের পাশাপাশি ইসরায়েলের মতো ধ্বংসযজ্ঞ চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। সন্ত্রাসীদের আখড়া নাম দিয়ে কয়েকদিনে 9টি বাড়ি ধ্বংস করে দিয়েছে তারা। সিন্ধু নদের পানি বন্টন চুক্তি বাতিলের ফলে পাকিস্তানি কৃষকদের মধ্যে দেখা দিয়েছে অস্থিরতা। তাদের আশঙ্কা পানি না পেলে অনাবাদি পড়ে থাকবে ফসলি জমি, পাশাপাশি বিস্তীর্ণ জনপদ মরুভূমিতে পরিণত হবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন ভারতের পানি আগ্রাসনের উপযুক্ত জবাব দেয়া হবে। পহেলগামে হামলার পর দুদেশের বাণিজ্যিক, কূটনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক একদম তলানিতে নেমেছে। পাল্টাপাল্টি পদক্ষেপের জেরে নড়বড়ে হচ্ছে অর্থনীতি। পাকিস্তান বিজনেস ফোরাম বলছে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম বন্ধ হওয়ার কারণে ভারত বছরে প্রায় $1.14 বিলিয়ন বাণিজ্যিক ক্ষতির সম্মুখীন হতে পারে। এছাড়া পরস্পরের আকাশসীমা বন্ধের কারণেও ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়তে হবে দুদেশকে। এতে শত শত ফ্লাইট চলাচল যেমন ব্যাহত হবে, তেমনি জ্বালানি, টিকিটের মূল্য ও ট্রানজিট খরচও বেড়ে যাবে। কাজী শাহরিন, মোহনা সংবাদ। 12 ঘণ্টা বন্ধ থাকার পর পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন এবং সেখান থেকে জাতীয় গ্রিডে সরবরাহ শুরু হয়েছে। এর আগে রবিবার সন্ধ্যায় তাপবিদ্যুৎ কেন্দ্রের পরিত্যক্ত মালামালের স্তূপে স্ক্র্যাপ ইয়ার্ডে আগুন লাগে। এ ঘটনায় 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 2 কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে এ কমিটি। ফায়ার সার্ভিস এবং সেনা ও নৌবাহিনী 4 ঘণ্টার চেষ্টায় পটুয়াখালী তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে আনে। আমাদের মূল প্ল্যান্টের সাথে এটার কোনো সম্পর্ক নেই। আমাদের মূল প্ল্যান্ট অলরেডি চালু আছে এবং এটা আমাদের জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ করছে। এটা সম্পূর্ণভাবে মূল প্ল্যান্টের বাইরের একটা ঘটনা। প্রাথমিকভাবে আমাদের কাছে কোনো ধরনের ক্ষয়ক্ষতির রিপোর্ট নাই এবং আমাদের এখানে কোনো ধরনের হতাহতের ঘটনাও ঘটে নাই। এই পুরো ঘটনাকে কেন ঘটলো, কিভাবে ঘটলো, এটাকে বের করার জন্য আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে 3 সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দর্শক, তাপবিদ্যুৎ কেন্দ্রের অগ্নিকাণ্ড এবং উৎপাদন শুরুর বিষয়ে আরও জানাতে পটুয়াখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন হাওলাদার। খোকন, আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানতে পেরেছেন কি, এবং সেই সাথে তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে জাতীয় গ্রিডের সরবরাহ পরিস্থিতির সবশেষ কি খবর আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। জেরিন, আপনাকে ধন্যবাদ। জেরিন, আপনি যেমনটা বলছিলেন যে গতকাল পটুয়াখালী কলাপাড়ার যে ধানখালীতে সদ্য চালু হওয়া পটুয়াখালী 1320 মেগাওয়াট কয়লা ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের যে পরিত্যক্ত মালামালের স্তূপ, সেই স্তূপে কিন্তু ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে 20 একর এরিয়ার যে স্ক্র্যাপ শেড রয়েছে সেখানে কিন্তু আগুনের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা দেখে গোটা এলাকায় কিন্তু একটি আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের 2টি টিম ও বিদ্যুৎ কেন্দ্রের 2টি টিম রাত 11টা নাগাদের দিকে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে সেখানকার প্রায় 13 থেকে 14টি ডিউটি পোস্টের ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের স্থলে অন্তত 1000 টন পরিত্যক্ত স্তূপ সহ লোহালক্ষ্য রয়েছে। এখন পর্যন্ত এই ঘটনায় হতাহতের কোনো খবর কিন্তু আমরা পাইনি। তবে ঠিক কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেটি কিন্তু নিরূপণ করতে পারেনি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। পটুয়াখালী 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী আশরাফুদ্দিনের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি আমাকে যেমনটা জানালেন যে মূল পাওয়ার প্ল্যান্টের কোনো ক্ষতি হয়নি। পরিত্যক্ত লোহার টিন ও বেশ কিছু কাঠ পুড়ে গেছে। আগুনের সূত্রপাত, উদ্ঘাটন, ক্ষয়ক্ষতি নিরূপণে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আপনাকে জানিয়ে রাখি যে সেই অগ্নিকাণ্ডের যে রহস্য উদ্ঘাটনের জন্য RNPL এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আব্দুল হালিম, নির্বাহী প্রকৌশলী শওকত ওসমান এবং ডেপুটি ম্যানেজার আমিনুল ইসলামের সমন্বয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং তাদেরকে 2 কর্মদিবসের মধ্যে কিন্তু তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। তো জেরিন, পটুয়াখালীর 1320 মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন লাগা নিয়ে এই ছিল আমার কাছে মূলত সর্বশেষ তথ্য। খোকন, আপনাকে ধন্যবাদ।
বাংলাদেশের জনপ্রিয় চিপস ব্র্যান্ড ডেটসের অনলাইন ক্যাম্পেইনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি ফেসবুক পেজে 2 মাস ব্যাপী ক্যাম্পেইন চালানো হয়। তারই ধারাবাহিকতায় সকালে রাজধানী ধানমন্ডি 27-এর সুজুকির ফ্ল্যাগশিপ শোরুমে ক্যাম্পেইনের পুরস্কার প্রদান করা হয়। এতে বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির সিইও মোহসিন আহমেদ, সিএমও আসিফ রউফ এবং হেড অফ সেলস হামিদ খান। দেশের অন্যতম শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ প্রাণ আরএফএল এর উদ্যোগে রাজশাহীতে দীর্ঘ 22 বছর ধরে বন্ধ থাকা রাজশাহী টেক্সটাইল মিল বরেন্দ্র রাজশাহী টেক্সটাইল লিমিটেড হিসেবে পুনরায় যাত্রা শুরু করতে যাচ্ছে। বাংলাদেশ টেক্সটাইল মিল কর্পোরেশন বিটিএমসির সঙ্গে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের পিপিপির আওতায় এই মিলটি চালু করতে যাচ্ছে প্রাণ আরএফএল। দেশের বাইরে খবর। একদিনের ব্যবধানে আফগানিস্তান সীমান্তে অভিযান চালিয়ে আরও 17 জঙ্গিকে হত্যা করেছে পাকিস্তানি বাহিনী। এছাড়া খাইবার পাখতুনখোয়ায় স্থানীয় শান্তি কমিটির দপ্তরে বোমা হামলায় 7 জন নিহত হয়েছে। অন্যদিকে স্বাধীনতার 80তম বার্ষিকী উপলক্ষে ইউক্রেনে 8 মে থেকে 3 দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে 26টি রাফায়েল যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি করেছে ভারত। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট। রোববার রাতে খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত এলাকা দিয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল জঙ্গি। এ খবরে আফগানিস্তান সীমান্তে অভিযান চালায় যৌথ বাহিনী। এতে দুপক্ষের গোলাগুলিতে 17 জঙ্গি মারা যায়। এর মাত্র একদিন আগে একই সীমান্তে 54 জঙ্গিকে হত্যার কথা জানায় আইএসপিআর। এদিকে সোমবার খাইবার পাখতুনখোয়ার দক্ষিণ ওয়াজিরিস্তান জেলার ওয়ানা শহরে স্থানীয় শান্তি কমিটির দপ্তরে বোমা হামলায় 7 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। ওদিকে ইউক্রেনে 3 মাসের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্বাধীনতার 80তম বার্ষিকী উপলক্ষে মানবিক বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। আগামী 8 থেকে 10 মে পর্যন্ত যুদ্ধবিরতি কার্যকর থাকবে বলে জানিয়েছে ক্রেমলিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানির নেতৃত্বে অক্ষশক্তির বিপক্ষে জয়লাভ করে মিত্রশক্তির অন্যতম সদস্য রাশিয়া। তবে ইউক্রেন যুদ্ধবিরতি লঙ্ঘন করলে রাশিয়া বসে থাকবে না বলেও সতর্ক করে দিয়েছে মস্কো। এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি ইউক্রেন। অন্যদিকে 26টি রাফায়েল এম যুদ্ধবিমান কিনতে ফ্রান্সের সঙ্গে চুক্তি সই করেছে ভারত। সোমবার দুদেশের মধ্যে 63,000 কোটি রুপি অর্থমূল্যের চুক্তি সম্পাদন হয়। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি বছরে হজ ফ্লাইট উদ্বোধন, প্রথম ফ্লাইট রাত 2:15টায়। লাব্বাইক নামে দেশের প্রথম হজ অ্যাপ উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা। বজ্রাঘাতে 5 জেলায় 10 জনের মৃত্যু, বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির আভাস। আবহাওয়া অফিসের সতর্ক থাকার পরামর্শ। 5 অগস্টের পর 2 সহস্রাধিক মামলা হয়েছে বললেন আইজিপি। হয়রানিমূলক মামলা দায়েরকারীদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি আইন উপদেষ্টার। এবং পাকিস্তানে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত, নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন। সিন্ধুর পানি বন্ধ ইস্যুতে দিল্লিকে কড়া হুঁশিয়ারি ইসলামাবাদের। দর্শক, এই ছিল মোহনা সংবাদের পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।